কি হচ্ছে এখানে? খুব পরিচিত কণ্ঠের স্বরে কানে আসতেই কেঁপে উঠলাম আমি। আমার দাপাদাপি লাফালাফি বন্ধ হলো মুহূর্তে। স্থির হলাম, শরীরময় মৃদু কেঁপে জানান দিলাম আমার মনের ভয়ে সুপ্ত কারণটা। আমার ভয়াক্ত ব্যক্তি, যাকে আমি দুনিয়ার সবচাইতে বেশি ভয় পাই, আমার যমরাজ, যে কথার কারণ ছাড়া আমাকে ঠুসঠাস লাগায়, আমার নিষ্ঠুর হৃদ ভাই। এই মুহূর্তে তিনি আমার ঠিক পিছনে দাঁড়িয়ে। হ্যাঁ, আমি ওনার উপস্থিত বুঝতে সক্ষম হচ্ছি। ওনার শরীরে তীব্র পারফিউমের ঘ্রাণটা হাওয়ায় মিলল, নাক ভাজল গভীরভাবে। আমার স্থির থাকা শরীরটা এবার কাঁটা দিয়ে উঠছে ভয় আর অস্থিরতায়। নিজেকে সংযত রাখতে না পেরে শক্ত হাতে চেপে ধরলাম ছায়াটিয়া দুজনে দুটো হাত। চোখ মুখ হিচকে বন্ধ করে নিলাম। এই মুহূর্তে ওনাকে নিয়ে মনের ভিতরে হওয়া অস্থিরতার কারণটা ধরতে পারছি না, আর না নিজের ভয়টা কাটিয়ে ওনার সামনে দাঁড়াতে পারছি। বুকের ভিতরটা থেকে থেকে যেন দ্রিম দ্রিম শব্দ করে ঠোক পিটাচ্ছে, কানে ঝংকার তুলছে ওনার তিক্ততা বাণীটাও। উনি পুনরায় ধমকে উঠে পিছন থেকে। আমি কেঁপে উঠলাম সশরীরে, মাথা নত করলাম, সেই সাথে দৃষ্টি ভেজা বিড়াল ছানার মতো ঘুরে দাঁড়ালাম ওনার দিকে। উনি আমাকে দেখলো, কি দেখলো না তা জানা নেই। তখনই কানে আসলো আসিফ ভাইয়ার ভারী কষ্টের কণ্ঠখানা। নিগুড়ে নালিশ করে বলছে ওনাকে, ভাই ভাবি আমারে মারছে। দমিয়ে রাখা রাগটা যেন থরথর করে বেড়ে উঠল নিজের মাঝে। আমার নামে নালিশ করছে, বিষয়টি ঠিকঠাক হজম হলো না। আমি ওনাকে মারতে চেয়েছিলাম, নাকি উনি আমাকে মিথ্যা বলে রাগিয়েছে? একে চুরি, তার উপর আবার চীনা চুরি। মাথা তুলে রাগী দৃষ্টিতে আসিফ ভাইকে চোখ রাঙাতে সঙ্গে সঙ্গে আবারও নালিশ করে বলে উঠল আসিফ ভাইয়া, ভাই ভাই দেখেন ভাবি আমার আবার চোখ রাঙাইতেছে। আসিফ ভাইয়া পরবার বিচারে ক্ষিপ্ত হলাম আমি। নিজের দমিয়ে রাখতে না পেরে পুনরায় তেড়ে যে নিলাম। তখনই কানে আসলো হৃদ ভাইয়া রাম ধমক, এই মেয়ে কী সমস্যা, বেয়াদবি করছো কেন? বারবার গায়ে হাত তুলছো কেন আসিফের? থেমে গেলাম আমি। ভয়ে শিরশির করে উঠল হাত পায়ের তালু। আমি যে আসিফ ভাইকে বারবার মারতে যাচ্ছি সেটা উনি জানলেন কিভাবে? তার মানে উনি কি এতক্ষণ যাবৎ আমাদের আশেপাশেই ছিল, দেখছিল সব কিছু? আচ্ছা, উনি কি জানে আমি ওনার খোঁজ করছিলাম আসিফ ভাই থেকে? হয়তো জানে, ওনার কথা তো সেটাই প্রকাশ পাচ্ছে। মন খচখচ করলো। তার থেকে একটা কিন্তু থেকেই গেল। সে কিন্তু থেকে অতি সন্দর্পণে প্রশ্ন রূপ নিল, যে লুকোচুরি কেন? আমার সেদিন থাপ্পড়ের জন্য আমি সেটা ইচ্ছে করে দেইনি, অজান্তে মেরেছিলাম। আজ সেই থাপ্পড়টার জন্য সরি বলতে তো ওনার খোঁজ করছিলাম আসিফ ভাইয়ের থেকে। কিন্তু আসিফ ভাই যেন কাহিনীটা কোথায় থেকে কোথায় চলে গেছে। এখন নিশ্চিন্ত হৃদ ভাইয়া আমাকে আবারও কষে কয়েকটা থাপ্পড় মেরে এখান থেকে বিতাড়িত করবে। মারাই কথা, এমনিতেই উনি আমাকে সহ্য করতে পারে না। তার উপরে আবার পুনরায় বেয়াদবি করলাম আসিফ ভাইয়ের সাথে, তাই ফ্রিতে একটার সাথে আরেকটা থাপ্পড় ফ্রি। ভয়ে চোখ মুখ খিচকে বিড়বিড় করে বার কয়েক দোয়া দরুদ পাঠ করে পুনরায় ঘুরে দাঁড়াই হৃদ ভাইয়ার সম্মুখে। শুকনো গিয়ে মাথা তুলে ওনার দিকে তাকাতেই চোখে পড়ল ওনার প্রচণ্ড মায়াবী মুখখানা। গভীর দুটো চোখের মধ্যে ভরপুর বিরক্তি, বেশ কুঞ্চিত কপাল, অসংখ্য কিছু বিরক্তি ভাঁজ দৃশ্যমান। আমি হতবাক হৃদ ভাইয়ার সৌন্দর্য দেখে। লোকটা বিরক্তি আমার সাহসিকতা দেখে, একে বলে নিয়তি। আমার এত ভয়ের মধ্যে লোকটা সৌন্দর্য তারিফ করতে মন চাচ্ছে। উনি আমাকে কয়টা থাপ্পড় মারবে সেটা প্ল্যান করছে। উফ, ওনার শক্ত হাতে থাপ্পড়টা মনে করতে নিজেকে সংযত করলাম। মনকে বুঝালাম মায়া অতি সুন্দরতম, পুরুষ স্বাস্থ্যের জন্য হানিকারক। চোখ বন্ধ করে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিলাম, নিজেকে সংযত করলাম। আর দুটো সেকেন্ড ওনার দিকে তাকালে, তৃতীয় সেকেন্ড মাথায় উনি আমাকে তাকান দায় দুনিয়া থেকে আউট করে দিবে। শান্ত হয়ে পুনরায় চোখ তুলে তাকায় ওনার দিকে।
চোখ মিলল দুজনে। এবার উনি আমার দিকে কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো আমার মতিগতি বোঝার চেষ্টা করছে। আমি খানিকটা ভয়ে হাফশ্বাস করতে লাগলাম। ভালো ভালো সরি বলে কেটে পড়তে চাই এখান থেকে, কিন্তু সবার সামনে বলতে যাচ্ছে না। আমার একটু আলাদা সময় চাই ওনার থেকে। কিন্তু তার আগেই আমি যে নির্দোষ সেটা জানাতে চাই হৃদ ভাইয়া। আমি আসিফ ভাইকে এমনিতে মারিনি ভাইয়া, দোষ করেছে তাই মেরেছি। নিজের মন স্থির করে কিছু বলবো নাকি তার আগেই পাশ থেকে মুখ খুলল ছায়া। আমার পেটে হালকা কোণে গুঁতো দিয়ে ফিস করে বলে, দোস্ত এরা গ্যাংস্টার লোক না। তাই তো মনে হচ্ছে। কিছুদিন আগে টিভিতে দেখেছিলাম হৃদ খানের লোকেরা নিঃসঙ্গভাবে মানুষের হত্যা করছে। সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশদেরও মাঝ রাস্তা মারছিল। খবরের হেডলাইনে ছিল অনেক দিন তারা। হৃদ খান প্রচণ্ড নিষ্ঠুর, খারাপ মানুষ দোস্ত। ভুল জায়গায় পাঙ্গা নিস মনে হয়। চল চুপচাপ এখান থেকে কেটে পড়ি ভালোই। ছাড় সতর্ক মাথা ঘুরে উঠল আমার। চকিত মনে পড়ল হৃদ ভাইয়ার সেই দিনের নিঃসঙ্গ হত্যার কাণ্ডগুলো। স্মৃতিচারণ হলো মুহূর্তে হৃদ ভাইয়ার ভালো মানুষ নয় ভুলে যাওয়া বিষয়টি মনে পড়তেই এবার মনের ভিতর ভয়টা চেহারা প্রকাশ পেল জোর তালে। ভয় আড়ষ্ট হয়ে সঙ্গে ছায়া একটা হাত চেপে ধরলাম ওনার দিকে তাকিয়ে থাকা অবস্থায়। উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো বোঝার চেষ্টা করছে আমার হঠাৎ ভয় পাওয়ার কারণটা। আমি ভয়ে সিটিয়ে গেলাম। ঠিক তখনই আমার পা ঘেঁষে দাঁড়ালো টিয়া। কানের সামনে ঝুঁকে দ্বিগুণ ফিসফিস করে বলে উঠল, মাইরি মালটা তো হেব্বি জোস মায়ু। আমি মনে হয় ক্রাশ খাইছি গ্যাংস্টার উপরে। জান আমার যায় যা অবস্থা। ইস, গ্যাংস্টার যদি এত সুন্দর হয় তাহলে ফিল্মের হিরো দেখতে আমি তো শুধু গ্যাংস্টার পিছনে ছুটতাম সারা জীবন। মায়ু তাড়াতাড়ি দোয়া করে দে আমারে, যাতে আমার কপালে একটা গ্যাংস্টার জুটে। নে তাড়াতাড়ি কর। টিয়া ফিসফিস বাক্যের মধ্যে দিয়ে কানে আসলো হৃদ ভাইয়ের গাম্ভীর্যপূর্ণ বাক্য, আসিফ গাড়ি বের কর, আমি যাব। জি ভাই। উনি চলে যাবেন বিষয়টি টনক নড়ল আমার। উনি একবার চলে গেলে পুনরায় ওনাকে খুঁজে পাওয়া মুশকিল। এখন কোথায় থাকেন, কখন কোথায় যান কেউ জানে না, কিন্তু আমার এই মুহূর্তে ওনাকে প্রয়োজন। কারণ আমার এখন ওনাকে সরি বলা হয়নি, ক্ষমা চাওয়া হয়নি। সেদিন থাপ্পড়ের জন্য আমার ক্ষমা চাওয়াটা অতি জরুরি। হৃদ ভাইয়া 2 কদম এগোতে পিছনে ডাকলাম আমি। ভয়ে নিজের দৃষ্টি এদিক সেদিক করলাম। মৃদু কম্পিত হাত দুটো কসলাতে বলি, আপনি যাবেন না প্লিজ। চলিত পা দুটি থামে ওনার। মুহূর্তে পিছনে ঘুরে আমার দিকে তাকায় ভুরু কুচকে। আর চোখে তাকাতে সাথে চোখ মিল দুজনের। আমি নিজের দৃষ্টি সরিয়ে নিতে কণ্ঠে প্রশ্ন ছুড়ে বলল আমাকে, কেন উত্তর কি দিব ভেবে পাচ্ছিলাম না। আর না ওনাকে যেতে দিতে চাচ্ছিলাম। একটা সরির জন্য এতক্ষণ যাবৎ এত কিছু হয়েছে, এখন সরি না বলে ওনাকে যেতে দিই কীভাবে? আবার সবার সামনে ওনাকে থাপ্পড় মারার জন্য সরি বলতে পারবো না, তাহলে হৃদ ভাইয়া ছোট হয়ে যাবে। বাবা বলে বড়দের অসম্মান করতে নেই, সব সময় সম্মানের শ্রদ্ধা করতে হয়। নিজের ভুল স্বীকার করা, ক্ষমা চাওয়াটা উত্তম। নিরবচ্ছিন্ন মানবহীন পরিবেশ, আশেপাশে খালি চেয়ার টেবিল ছাড়া অন্য কিছু চোখে পড়ছে না আমার। নির্জন রেস্টুরেন্ট, পুরো হল খালি। আমি আর হৃদ ভাইয়া ছাড়া অন্য কোনো মানবের হদিস নেই। দূরে প্রান্তে কয়েক ওয়েটার দেখা যাচ্ছে শুধু, তাও এই দিকটা তাকানোর চেষ্টা করছে না ভুলো। মনে হচ্ছে কারো নিষেধাজ্ঞা আছে এই দিকটায় তাকানোর, কিন্তু কার বোধগম্য হলো না আমার। একগাদা খাবার সামনে নিয়ে বসে আছি আমি, আমার ঠিক সামনে বসে আছে উনি হৃদ। শুধু যে বসে আছে তা নয়, নিজের স্বাচ্ছন্দ্য সম্ভঙ্গে খাবার খাচ্ছে কেটে। বাম হাতে নাইফ আর ডান হাতে কাটা চামচ চেপে ধরা। বাম হাতে নাইফ দিয়ে ঘাস পাতা কাটছে তো ডান হাতে কাটা চামচ দিয়ে সেটা মুখে তুলছে পরপর। চোখে মুখে গাম্ভীর্য ভাব, যেন খাবারটাকে ধমকাতে খাচ্ছেন। বেচারা জবানহীন ঘাস পাতাগুলো যেন আদর্শতা রক্ষা করে হৃদ ভাইয়ার গলদেশ পার হচ্ছে। সেই তখন থেকে একের পর এক ছুরি চামচ চালিয়ে খেয়ে যাচ্ছে হৃদ ভাইয়া। শব্দ করছে না। নিজের জন্য আলাদা খাবার অর্ডার করছে এবং আমার জন্য আলাদা। সবগুলো খাবার আমার ভীষণ পছন্দের, কিন্তু খেতে পাচ্ছি না। কারণ দুটো। এক,
উনি আমাকে খেতে না বলে নিজেই খেয়ে যাচ্ছে, তাই বুঝতে পারছি না খাওয়া শুরু করব কিনা। দ্বিতীয়ত, হৃদ ভাইয়া আমার পছন্দের লিস্ট জানে কিভাবে, সেটা জানার কৌতূহলের প্রশ্নটা পেটের ভিতরে কিরবির করছে প্রতিনিয়ত। হৃদ ভাইয়াকে প্রশ্নটা করব বলে বিগত 5 মিনিট পার করলাম, কিন্তু বলতে পারছি না, তাই নিজের মাঝে অনেকটা সাহস নিয়ে অবশেষে বলে উঠলাম ওনাকে, ভাইয়া আপনি জানেন এই খাবারগুলো না সব আমার পছন্দের। উত্তর আসলো না ওনার থেকে, আর না ওনার কোনো ভাবান্তর হলো। আমি হাঁসফাঁস করে পুনরায় ধীর কণ্ঠে বলি, ভাইয়া আপনি কি আগে থেকে জানতেন এইগুলো যে আমার পছন্দের খাবার না? মানে আমি তো আপনাকে কিছু অর্ডার করতে বলিনি। তাই তাকালেন না আমার দিকে। চামচ কেটে খাবার খেতে খেতে বলো, ডাজেন্ট ম্যাটার, খাবার পেয়েছো খেয়ে ফেলো। মুখ ভার করে বললাম, এমন করেছেন কেন বলুন না ভাইয়া। খানিকটা বিরক্ত বোধ করে খেতে খেতে বলো, তোমার জন্ম থেকে এখান অবধি সকল হিস্ট্রি জানা আমার। আর দ্বিতীয়ত, আমাকে ভাইয়া ভাইয়া ডাকা বন্ধ করো। আমি তোমার ভাইয়া নই, আর না তুমি আমার কোনো কালের বোন। আমার বাবা মা তোমাকে দত্তক বা পালক নেয়নি, সেই সুবাদে তুমি আমার কোনো পাতানো বোন টোন নও। মাথা আওড়ালাম, ভীষণ চিন্তায় পড়লাম। কথাটা সত্য, কিন্তু আমি ওনাকে ডাকবো কি তাহলে? সেই চিন্তায় চিন্তিত হয়ে বললাম, তাহলে ডাকবো কি আমি? স্বাভাবিক ভঙ্গিতে খেতে খেতে বললাম, এনিথিং অ্যাকসেপ্ট ইওর ব্রাদার। চাইলে স্বামী ডাকতে পারো, আই ডোন্ট মাইন্ড। ওনার কথা মুহূর্তে বোকা বনে গেলাম আমি। মাথা আওড়াতে পারলাম না কোনো কিছু। ওনাকে আমি কোন সম্পর্কে স্বামী বলে ডাকবো সেটাই বুঝতে পারলাম না। আমার জানা মতে আমাদের বিয়েটা 2 বছর আগে বাতিল হয়ে গেছে। তাহলে চিন্তা বাড়ল, মাথায় জট পাকালাম। ওনার স্বামী নামক শব্দটি প্রশ্ন করে বললাম, স্বামী বলা যাবে আপনাকে? আমাদের বিয়েটা বাতিল না। স্বাভাবিক ভঙ্গিতে পাশ থেকে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে চোখ তুলে তাকায় আমার দিকে। ভরাট কণ্ঠে আমাকে যুক্তি দিয়ে বলে উঠে, লুক, তোমার ছোটোবেলায় আমাদের দুজনের বাবা মা আমাদের বিয়েটা দিয়েছিল, রাইট? আমার বাবা মা কেউ জীবিত নেই। দুজনের বাবা মাই জানে না আমাদের বিয়েটা বাতিল হয়ে গেছে। এখন সে সুবাদে তোমার বাবা মার জন্য আমি তোমার স্বামী। অপরদিকে আমার মৃত বাবা মার কাছেও তুমি আমার বউ এবং খানবাড়ির পুত্রবধূ। এখন সেই সম্পর্কে টেনে মিলাতে গেলে তুমি এখনও অবধি আমার বাবা মার একমাত্র ছেলের একমাত্র বউ। তাই সূত্র ধরে তুমি আমাকে স্বামী বলে ডাকতে পারো, বুঝছো? ওনার যুক্তিটা মনে ধরল আমার। ঠিক তো, আমাদের বাবা মা জন্য তো এখনও আমরা জামাইবো, তাহলে আমার ওনাকে স্বামী বলে ডাকা উচিত। খানিকটা ভেবে চিন্তিত হলাম আমি। ভাবান্তর কণ্ঠে বললাম, কিন্তু আমাদের বিয়েটা তো বাতিল হয়ে গেছে। তাহলে কি আমি আপনাকে বাতিল স্বামী বলে ডাকবো? আমার কথা ভাবান্তর হলো না ওনার। সে এবার নিজের খাবার ব্যস্ত হলো আমার থেকে দৃষ্টি সরিয়ে। তবে ওনার কপালে বলিষ্ঠ বিরক্তি ভাঁজ পড়া। হয়তো আমার বাতিল স্বামী বলাটা পছন্দ হয়নি, কিন্তু আমি ওনাকে ডাকবো কি? আমার গভীর চিন্তার মধ্যে দিয়ে কানে আসলো ওনার গাম্ভীর্য কণ্ঠ। প্রসঙ্গ পাল্টিয়ে বলল, আমাকে খাওয়ার জন্য কি আলাদা ইনভিটেশন দিতে হবে তোমায়? কথা বাড়ালাম না, চুপচাপ খাওয়া শুরু করলাম। তবে কাটা চামচ দিয়ে মাছ খাওয়া যাবে না, তাই হাত দিয়ে শুরু করলাম। উনি কিছু বলেনি, আর না চোখ তুলে তাকিয়েছে আমার দিকে। যেহেতু চিংড়ি মাছ, সেহেতু কাটা মাছার ঝামেলাটা ছিল না আমার সাথে। মাছ আমার প্রিয় খাবার, তবে কাঁটাযুক্ত মাছ খেতে পাই না। তাই আমার প্রিয় খাবারের তালিকায় চিংড়ি মাছ পাঙ্গাস প্রধান। অন্যান্য মাছকেও বাছাই করে দিলে খাই, নয়তো না। আর এই মুহূর্তে আমার খাবার তালিকায় আছে চিকেন, ডাল, চিংড়ির সাথে আছে কয়েক রকমের সামুদ্রিক মাছ। আমি চিংড়ি মাছ ছাড়া অন্য কিছু পাতে তুলছি না। চিকেন খাওয়া আপাতত ইচ্ছে নেই, মাছ খাবো। বাকি মাছগুলো যেহেতু কাঁটাযুক্ত, তাই সেগুলো খেতে মন চাইলেও পাতে তুলছি না, ভয়ে গলা কাটা বিঁধবে। শুধু চিংড়ি মাছ খাচ্ছিলাম সাদা ভাতের সাথে। আমার সাদা ভাতও খুব পছন্দ। আমার মনোযোগ সহকারে খাওয়া 2 মিনিট মাথায় সামনে থেকে একটা প্লেট এগিয়ে দেয় আমার সদ্য নতুন হওয়া স্বামী নামক মানুষটি। আমি চমকে উঠে চকিতে তাকাতেই উনি আমার হাতটা আলতো ঝরে সকল ভাত প্লেটে ফেলে আধ খাওয়া সাদা ভাতের প্লেটটা টেনে নেয় ওনার কাছে।
এঁঠো প্লেটটা একপাশে রেখে এগিয়ে দেয় অন্য আরেকটা প্লেট, যেখানে অনেকগুলো সামুদ্রিক মাছ একসঙ্গে কাটা ছাড়িয়ে রাখা আছে অতি যত্ন সহকারে। আমি হতভম্ব হয়ে ওনার দিকে বিস্মিত দৃষ্টিতে তাকাতে উনি গম্ভীর মুখে বললেন, এটা খাও, সামুদ্রিক মাছ। তোমার সাদা ভাত থেকে পুষ্টি পাবে ভালো। অপুষ্টিহীনতায় ভুগছ না, বড় হতে পারবে তাড়াতাড়ি। ওনার লাস্ট কথাটা ঠিকঠাক বুঝে আসলো না আমার। উনি কি আমাকে খোঁচা মেরে কথাটা বলল নাকি বড় হতে আদেশ করলো বুঝলাম না ঠিক। আচ্ছা, আমার কি ওনার ছোট মনে হচ্ছে? আল্লাহ বলে কি গুনগুনে 17 বছর হলো আমার, তারপরে ওনার কাছে আমাকে ছোট মনে হয়। উনি দেখেন না আমি কলেজে উঠে গেছি। উফ, তার মানে কলেজে উঠলে মানুষ বড় হয় না? তাহলে কবে বড় হয়? আমাকে কবে সবার মধ্যে বড় দেখাবে? সবাই কবে আমাকে ছোট না বলে বড় মায়া বলবে? নিজের হতাশা প্রশ্ন করলাম ওনাকে। স্বামী, আমি কি পুষ্টিহীনতায় ছোট মানুষ এখনো? তাহলে বড় হব কবে আমি? আগের না বলে উঠে ঠিকঠাক খেলে এতদিনে বড় হয়ে যাওয়ার কথা। ছোট সেজে শুধু অন্যজনের কষ্ট বাড়ানো ধান্দা। স্বামী ভারী বর্গন কথাগুলো এবার মাথার উপর দিয়ে গেল। ধরনের পারলাম না এইটাও। কে কাকে ছোট সেজে কষ্ট দিচ্ছে তাও মাথা আসলো না। তবে যেটা মাথা আসলো সেটা হলো ওনাকে আমার এখনও সরি বলা হয়নি। সরি শব্দটা মাথায় আসতে মুহূর্তে খানিকটা ছটফট করে উঠলাম আমি। একটা সরি বলতে ওনার পিছন পিছন এই রেস্টুরেন্ট অবধি এসেছি আমি, কিন্তু তারপরও বলা হয়ে ওঠেনি। হাঁসফাঁস করলাম নিজের মাঝে, ইতিহাস্ত জড়িয়ে মিনমিন গলায় বললাম, সরি স্বামী। আমার কথা বেশ একটা ভাবন্ত হল না ওনার। উনি পুনরায় চাকু চালিয়ে চামচ কেটে খাবার মুখে তুলতে তুলতে বলল, ফর হোয়াট? মাছের প্লেটে হাত রাখা অবস্থায় মাথা নত করে বসলাম ওনার সামনে। অপরাধী গলায় বললাম, সেদিন রাতে ইচ্ছাকৃতভাবে থাপ্পড় মারতে চাইনি, আপনার ভুলবশত লেগে গেছে। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো করব না এমনটা, সত্যি বলছি। আমার কথাগুলো থামতে না থামতে বলতে শুরু করে উনি, এমনটা দ্বিতীয়বার করার জন্য আপনার হাত পা আস্ত থাকবে না। যে হারে আপনি হাত পা চালাচ্ছেন, ভাবছি আপনার হাত পা দুটো কেটে আমার গলায় ঝুলিয়ে রাখবো। আপাতত আপনার হাত পায়ে দরকার নেই, এগুলো না থাকলেও চলবে আপনার। এখন খেয়ে নিন। খাওয়া দাওয়ার পরে কাটাকাটি শুরু হবে আপনার। একটু পাশে কাজ দিয়ে নিচে তাকান, দেখেন কতগুলো বডিগার্ড চাকু ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আপনার হাত পা কাটার জন্য। দেখুন। ওনার এমন কথায় সশরীরে কম্পন সৃষ্টি হলো মুহূর্তে। ভয়ে গলা অবধি শুকিয়ে গেল আমার। গুণধর স্বামী দ্বারা এসব সম্ভব? একটা থাপ্পড়ের জন্য এখন আমার হাত পা কেটে ফেলতে চাচ্ছেন উনি। আল্লাহ কতটা সাংঘাতিক উনি! কেন যে তখন ওনাকে যেতে নিষেধ করেছিলাম আল্লাহ জানে। না, তখন ওনাকে যেতে নিষেধ করতাম আর না এখানে উনি আমাকে নিয়ে আসতো। এখন নিজের পাকামোর যেন আমার দামি দামি হাত পা দুটো হারাতে হবে। ঠোঁট ভেঙে কান্না পাচ্ছে আমার ওনার ভয়ানক হুমকি বাণীতে। জল এসে চোখে কোঠায় টলমল করতে লাগলো মুহূর্তে। নিজে ভয়টা দ্বিগুণ বাড়তে সোফা থেকে উঁকি দিল নিজে। সত্য কাজ ভেদ করে নিজে দেখা যাচ্ছে ওনার বডিগার্ডগুলো সত্যি সত্যি দাঁড়ালো, চাকু ছুরি হাতে দাঁড়িয়ে আছে প্যাকিং এরিয়াতে। আমার 3 তলা বসে আছি এয়ার কন্ডিশনের রেস্টুরেন্টে। 3 তলা হলে এক পাশটা সম্পূর্ণ কাচের তৈরি, যা দিয়ে অতি সন্দর্পণে নিচে সব কিছু দেখা যায়। 3 তলা আশেপাশে কাউকে দেখছি না আমাদের দুজনকে ছাড়া। এই মুহূর্তে আমাকে বাঁচানোর মতো আমি ছাড়া অন্য কেউ নেই। বুঝলাম জেনে বুঝে বাঘের গুহা মাথা ঢুকিয়েছি। এবার কামড় খাওয়াটা নিশ্চিত, বাঁচার উপায় নেই। বাইরের দিকে এক পলক উঁকি মেরে সোফায় সোজা হয়ে বসলাম আস্তে করে। উনি তখনও নিজের খাবারে প্রচুর মনোযোগী। এমন একটা ভাব সে কিছুই বলেনি আর না কিছু ঘটেছে এখানে। ওনাকে নির্বিকারণে খেতে দেখে ঠোঁট উল্টে কান্না জড়িত গলায় বললাম, স্বামী এবারের মতো ক্ষমা করে দিন। বললাম তো আর মারব না আপনায়, সত্যি বলছি। খেতে খেতে চোখ তুলে তাকায় আমার দিকে, বলে ওঠে, স্বামীর ক্ষমা পাওয়া এত সহজ নয়, তাই কেঁদে কুঁদে লাভ নেই। ঠিক করা হয়ে গেছে। আজকে তোমার হাত পা দুটো
কেটেই বাসায় যাব আমি। এবার কান্নার বাঁধ ভাঙে আমার। ওনার সামনে কেঁদে উঠলাম ভয়ে। বাম হাতে নিজের চোখে পানি অনবরত মুছতে মুছতে বললাম, স্বামী আপনি যা বলবেন তাই শুনবো আমি, প্রমিস। তারপরও আপনি আমার হাত পা দুটো কাটবেন না প্লিজ। খাবার রেখে বাঁকা চোখে তাকালো আমার দিকে। নিজের বাম হাতে মধ্যে ঘুরাতে ঘুরাতে আমাকে উদ্দেশ্য করে বলল, বুঝিয়েন কিন্তু ম্যাডাম, যা বলবো তাই করতে হবে আপনার। আমি কিন্তু ভালো মানুষ নই, তাই ভালো কিছু কিন্তু আমার থেকে ভুলেও আশা করবা যাবে না।